প্রাচীন ইতিহাস, চমৎকার আর্কিটেকচার আর দুর্দান্ত স্ট্রিট লাইফের এক অনন্য সংমিশ্রণ হ্যানয়। আজ ঘুরে দেখব এমন এক শহর যেখানে প্রাচীন রাজবংশের রাজপ্রাসাদ, রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস। দেখাবো ভিয়েতনামের পুরনো জেলখানা, যার ভেতরে ঢুকলে গায়ের পশম দাঁড়িয়ে যাবে, আর একই সাথে আধুনিক কফি কালচার আর রোমাঞ্চকর ট্রেন স্ট্রিট। আজকের পুরো দিনটি আমরা ঘুরবো একদম লোকাল স্টাইলে। চলুন তাহলে শুরু করা যাক আজকের হ্যানয় ট্রাভেল ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ভিয়েতনামের হাজার বছরের পুরনো ঐতিহাসিক হৃৎপিণ্ড হ্যানয়। আমি আমার হোস্টেলের সামনে থেকে গ্র্যাবের বাইক রাইড নিয়ে চলে আসলাম আমার আজকের জার্নির প্রথম গন্তব্যে, হোতে লেকের সামনে, বা ইস্ট অ্যান্ড ওয়েস্টের মিলনস্থল হ্যানয়ের ওয়েস্ট লেকের সামনে। এটি শহরের সবচেয়ে বড় প্রাকৃতিক হ্রদ, যার পরিধি প্রায় 17 কিলোমিটার এবং আয়তন 500 হেক্টরেরও বেশি। ইতিহাস বলে হাজার বছর আগে এটি রেড রিভারের একটি অংশ ছিল। পরবর্তীকালে নদীর পথ পরিবর্তনের ফলে তৈরি হয় এই বিশাল লেক। ভিয়েতনামি লোককথা অনুযায়ী এই লেকের সৃষ্টি নিয়ে এক অদ্ভুত রূপকথা আছে। একটি বিশাল আকৃতির সোনার ষাঁড় তার মায়ের ডাকে সাড়া দিতে গিয়ে মাটিকে এত গভীরভাবে আশ্রয় ফেলেছিল যে সেখানেই এই লেকের সৃষ্টি হয়। এই লেকের সৌন্দর্য কেবল বিশালতায় নয়, এর ঐতিহাসিক আধ্যাত্মিকতায়। লেকের একদম কোল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে 6ষ্ঠ শতাব্দীতে তৈরি ট্রান কোক প্যাগোডা, যা ভিয়েতনামের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ মন্দির। সকালের দিকে এই লেকের চারপাশটা অদ্ভুত শান্ত আর স্নিগ্ধ থাকে। স্থানীয়রা এখানে প্রাতঃভ্রমণ করেন আর পর্যটকরা আসেন লেকের পাড়ে বসে এক কাপ বিখ্যাত ভিয়েতনামি এগ কফি কিংবা কোকোনাট কফি উপভোগ করতে। হতে লেকের স্নিগ্ধতা পেছনে ফেলে এবার আবারও বাইক নিয়ে চলে এলাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থাং লং ইম্পেরিয়াল সিটাডেলে। 11শ শতাব্দীতে লি রাজবংশের আমলে তৈরি এই ইম্পেরিয়াল সিটাডেল প্রায় 1000 বছর ধরে ভিয়েতনামের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল। একাধিক রাজবংশের উত্থান পতনের নীরব সাক্ষী এই রাজপ্রাসাদটি। এর স্থাপত্যে চাইনিজ ও ফ্রেঞ্চ প্রভাব স্পষ্ট। 1010 সালে লি রাজবংশের রাজা লি থাইতো যখন হ্যানয়কে রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন থেকেই এই সিটাডেল তৈরি শুরু হয়। প্রায় 1000 বছর ধরে এটি ছিল ভিয়েতনামের রাজনৈতিক ক্ষমতার মূল কেন্দ্র। এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারবেন বিভিন্ন রাজবংশের উত্থান পতনের ইতিহাস। ফরাসি উপনিবেশিক আমলেও এই প্রাঙ্গণটিকে সামরিক কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু এই রাজপ্রাসাদের ভেতরেই লুকে আছে ভিয়েতনামের আধুনিক যুদ্ধের সবচেয়ে সিক্রেট এক অধ্যায়, D67 বাংকার। 1967 সালে মার্কিন বোমারু বিমানের হামলা থেকে সামরিক নেতৃত্বকে রক্ষা করতে মাটির 9 মিটার গভীরে এই অ্যান্টি বোম্ব বাংকারটি তৈরি করা হয়। মাটির নিচে বানানো সম্পূর্ণ সাউন্ডপ্রুফ ও বোমা নিরোধক এই বাংকার থেকেই আমেরিকা যুদ্ধের শেষ দিনগুলোর সমস্ত সামরিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভেতরে ব্যবহৃত পুরনো টেলিফোন, মানচিত্র আর টেবিলগুলো এখনও অবিকল সেভাবেই সাজানো আছে। ভিয়েতনামি যুদ্ধের বিখ্যাত সেনাপতি জেনারেল গিয়াপ এবং ভিয়েতনামি কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো এখান থেকেই আমেরিকা যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্তের দিক নির্দেশনা দিতেন। এখানে প্রবেশ করলে এখনো মনে হয় যেন যুদ্ধের ঠিক পরপরই সময়টা এখানে জমে বরফ হয়ে গেছে। ইতিহাসের আরও এক ধাপ গভীরে যেতে এবার আমি টিকিট কেটে প্রবেশ করলাম টেম্পল অফ লিটারেচার বা ব্যান মিউতে। এটি 1070 সালে তাইয়িস্ট ও কনফুসীয় শিক্ষার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়।
পরবর্তীতে 1076 সালে এখানে তৈরি হয় ভিয়েতনামের প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়, কোক তু গিয়াম। পুরো কমপ্লেক্সটি 5টি ভিন্ন ভিন্ন উঠান বা কোর্ট ইয়ার্ডে বিভক্ত, যার প্রতিটি চত্বর প্রাচীন কনফুসীয় দর্শনের উপর ভিত্তি করে সাজানো। এখানে পা রাখলেই চারদিকের কোলাহল হঠাৎ করে বিলীন হয়ে যায়। ঐতিহ্যবাহী চীনা স্টাইলের লাল কাঠের কাজ চোখে পড়ার মতো। এখানে প্রায় 42টি বিশালাকৃতির পাথরের কচ্ছপ আছে, আর প্রতিটির পিঠের উপর রয়েছে একটি করে বিশাল পাথরের ফলক। 1484 থেকে 1787 সালের মধ্যে যারা রাজকীয় কঠিন পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে স্কলার বা ডক্টর ডিগ্রি অর্জন করতেন, তাদের নাম ও কৃতিত্ব এখানে খোদাই করা রয়েছে। ভিয়েতনামি সংস্কৃতিতে কচ্ছপ হল জ্ঞান, ধৈর্য ও দীর্ঘায়ুর প্রতীক। আজও ভিয়েতনামের ছাত্রছাত্রীরা তাদের ফাইনাল পরীক্ষার আগে শুভকামনা ও বরকতের আশায় এই ঐতিহাসিক প্রাঙ্গণে ছুটে আসেন। ভিয়েতনামে আসার পরে লোকাল সাইট সিন গুলা যেভাবে ঘুরে দেখতে পারেন করার জন্য আপনারা স্কুটি ভাড়া নিতে পারবেন। এছাড়াও এখানে লোকাল একটা ট্রেডিশনাল রিক্সা রয়েছে। এই রিক্সা হচ্ছে মানে আমাদের দেশে সামনে থেকে রিক্সাওয়ালারা প্যাডেল করে, আর এদেশের সিস্টেম হচ্ছে উল্টো। রিক্সা যিনি চালায় ইনি হচ্ছে পেছনে থাকে আর যাত্রীরা থাকে সামনে। লাইক আমাদের দেশে অনেক মানে আইসক্রিমের ভ্যান আছে যেগুলো হচ্ছে এরকম উল্টো দিকে যায় আর কি, সেরকমই একটা ব্যাপার। আর এই ইতিমধ্যেই আমার গ্র্যাব থেকে বাইক চলে আসছে, এই যে আমার বাইক। প্রিজন রিলিক। শিক্ষার আলো থেকে এবার আমরা সোজা চলে এলাম চরম অন্ধকারের ইতিহাসে। আমাদের এবারের গন্তব্য হোয়ালো প্রিজম। ফরাসিরা এর নাম দিয়েছিলেন মেশন সেন্ট্রাল। 1896 সালে ফরাসি উপনিবেশিক শাসকরা ভিয়েতনামি স্বাধীনতার সংগ্রামীদের বন্দী করে অমানবিক নির্যাতন করার জন্য এই জেলখানাটি নির্মাণ করে। 3 হেক্টর জায়গা জুড়ে তৈরি এই জেলটিতে কয়েক হাজার বন্দীকে একসাথে গাদাগাদি করে রাখা হতো। ভেতরে ঢুকলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। সংকীর্ণ কুচকুচে অন্ধকার ঘরে দামি মূর্তিগুলোর পায়ে যেভাবে ভারী লোহার শেকল পরিয়ে রাখা হয়েছে তা দেখলে বোঝা যায় কয়েদিদের কতটা যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হতো এই জেলখানায়। ডেথ রো এর বন্দীদের 24 ঘন্টার মধ্যে মাত্র কয়েক মিনিটের জন্য আলো দেখতে দেওয়া হতো। এখানে এখনো সংরক্ষিত রয়েছে সেই সময়ের ফরাসিদের ব্যবহৃত অরিজিনাল গিলোটিন মেশিন, যা দিয়ে শত শত ভিয়েতনামি বিপ্লবীদের মাথা কেটে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে ভিয়েতনাম যুদ্ধের সময় যখন ভিয়েতনামিরা এটি দখল করে, তখন এখানে আটক আমেরিকান পাইলটদের বন্দী করে রাখা হতো। আমেরিকার কয়েদিরা ব্যঙ্গ করে এই কঠোর প্রিজমকে নাম দিয়েছিল হ্যানয় হিলটন। আজ সারাদিন হ্যানয়ের এই দীর্ঘ ইতিহাস ঘুরে দেখতে আমাদের সবচেয়ে বড় সঙ্গী ছিল গ্র্যাব অ্যাপের বাইক রাইড। আর সারাদিনের ধকল শেষে বিকেল আর সন্ধ্যাটা উপভোগ করতে এবার চলে এলাম হ্যানয়ের সবচেয়ে ভাইরাল আর থ্রিলিং স্পট হ্যানয় ট্রেন স্ট্রিটে। ভাবুন তো, আপনি একটি সরু গলিতে ছোট্ট টেবিলে বসে ভিয়েতনামের বিখ্যাত এক কফি বা কোনো জুস বা স্মুদিতে চুমুক দিচ্ছেন, আর ঠিক আপনার টেবিলের কয়েক ইঞ্চি
দূর দিয়ে প্রচণ্ড গতিতে চলে গেল এক বিশালাকৃতির লোকাল ট্রেন। রেল লাইনের একদম 2 ফিট দূরত্বের মধ্যেই গড়ে উঠেছে সারিবদ্ধ রঙিন সব কফি শপ। সারা বিশ্ব থেকে আসা হাজার হাজার পর্যটক এখানে আসেন কেবলই কয়েক সেকেন্ডের অ্যাডভেঞ্চার ও থ্রিল অনুভব করতে। ট্রেন আসার ঠিক 2 মিনিট আগে পুরো গলি জুড়ে হুইসেল বেজে ওঠে। ক্যাফে মালিকরা দ্রুত লাইনের উপর থেকে চেয়ার টেবিল গুটিয়ে নেন এবং সবাইকে দেয়ালের সাথে সেটে দাঁড়াতে বলেন। ট্রেনটি যখন আপনার একদম গা ঘেঁষে চাকা ঘষে চলে যাবে, সেই শিহরণ ভাষায় প্রকাশ করার মতো নয়। যাওয়াটাই উপভোগ করার জন্য রাস্তার দুপাশে অসংখ্য কফি শপ গড়ে উঠেছে, এখানে বসে অসংখ্য মানুষজন দেখছে এই ট্রেন যাওয়ার দৃশ্যটি। সবাই এখানে অপেক্ষা করছিল শুধুমাত্র এই ট্রেন যাওয়ার দৃশ্যটি উপভোগ করার জন্য। ইতিহাসপ্রেমী হন কিংবা অ্যাডভেঞ্চার শিকার, হ্যানয় আপনাকে কোনোভাবেই হতাশ করবে না। আশা করি আজকের এই ফুল ডে হ্যানয় সিটি ট্যুর ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি তথ্যবহুল ও উপভোগ্য মনে হয় তবে একটি লাইক করে দিতে ভুলবেন না এবং কমেন্টে জানান হ্যানয়ের কোন জায়গাটি আপনার সবচেয়ে পছন্দ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন পরবর্তী ব্লগ সবার আগে দেখার জন্য। দেখা হচ্ছে ভিয়েতনাম ভ্রমণের পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।